অতিরিক্ত মোটা হওয়ায় সব জায়গা থেকে রিজেক্ট হয়ে যায় সায়রা এবং রাজশ্রী। অতিরিক্ত ওজন তাদের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায়। তাই এবার তারা ঠিক করে তারা দুজনেই একে অপরকে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে আর সবাইকে দেখিয়ে দিবে যে বাহ্যিক সৌন্দর্য নয়, যোগ্যতাটাই আসল। চলুন তাহলে দেখে আসা যাক তারা কিভাবে তাদের স্বপ্ন পূরণ করে। গল্পের নাম ডাবল এক্সেল। শুরুতেই দেখা যায় রাজশ্রী নামের একটা মেয়ে খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিল। ঠিক তখনই তাকে তার মা ঘুম থেকে তুলে দেয় আর বলতে থাকে, ওঠ, আর কত ঘুমাবি, ছেলেপক্ষ দেখতে আসবে, তাদের সামনে কে বসবে শুনি। তখনই রাজশ্রী খুবই বিরক্ত হয়ে ঘুম থেকে ওঠে আর কিছুক্ষণ পরই দেখা যায় ছেলেপক্ষ আসে। তো যেই ছেলে রাজশ্রীকে দেখতে আসে তার নাম হচ্ছে রতন, কিন্তু তাকে তার মা বাবা আদর করে ডাকে টিটু। তো টিটুর নাম শুনেই তো রাজশ্রীর বাবার খুবই অদ্ভুত লাগে যে এটা আবার কেমন নাম। অন্যদিকে রাজশ্রী রতনকে বলে, আচ্ছা আপনার স্বপ্ন কি ভবিষ্যৎ নিয়ে? রতন বলে, আমার বল বিয়ারিং এর দোকান আছে, আমি চাই আরো কয়েকটা দোকান হয়ে যাক। তো তারপর রাজশ্রী জিজ্ঞেস করে, আপনি আপনার জীবনে কি চান তা আমি জানি না, তবে আমি কি চাই তা আমি বলে দিচ্ছি। আমি একজন স্পোর্টস প্রেজেন্টার হতে চাই, এটাই আমার স্বপ্ন। রতন তখন বলে, কিন্তু তারা তো ছোট ছোট কাপড় পরে। এই কথা শুনে রাজশ্রী বলতে থাকে, এটা নিয়ে তো আপনার ভাবার কথা না, এটা তাদের কাজ। তো এসব শুনে রতন বলে, আমার তো সমস্যা নেই, কারণ আপনিও মানাই করবেন বিয়ের জন্য। রাজশ্রী তখন বলে, তার মানে কি, আপনিও মানা করবেন? রতন বলে, হ্যাঁ আমি তো করব, তবে সত্যিটাই বলে করব, আসলে কিছু মনে করবেন না, আপনি একটু বেশিই হেলদি। রাজশ্রী এটা শুনে বলে, আপনি যেটাকে হেলদি বলছেন সেটাকে হেলদি না, বরং মোটা বলে, আর আপনি হচ্ছেন প্রয়োজনের থেকে বেশি চিকন, তাই আমরা কেউই এখানে হেলদি না, তবে আপনার মতো বোকা একজন ঠিকই আছে, তো আপনি এবার দয়া করে যেতে পারেন। রতনও এখান থেকে যাওয়ার আগে বলে, একটা কথা বলছি, আপনি যেই জবটা করতে চান তার জন্য হলেও কিন্তু নিজের ওজনটা কমিয়ে নেবেন, কারণ হতে পারে সেখানেও আমার মতো কিছু বোকা আছে। তো তারপরই ছেলেপক্ষ সেখান থেকে মানা করে চলে যায়। এই নিয়ে তো রাজশ্রীর মা খুবই রেগে যায় আর রাজশ্রীর উপর অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ তার মা বলেছিল একটু ওজন কমাতে, কিন্তু রাজশ্রী তো কারো কথাই শোনেনি। তো অন্যদিকে রাজশ্রীকে দেখা যায় সে খুব মনোযোগ দিয়ে টিভি দেখছিল, সেখানে সে স্পোর্টস প্রেজেন্টারকে দেখে আর সে তার মতো করে ড্রেস পরারও চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই হয় না, কারণ সে একটু বেশিই মোটা সেই সাইজের জন্য। অন্যদিকে আমরা সায়রা নামের একটা মেয়েকে দেখি, সেও রাজশ্রীর মতোই মোটা। সায়রা একটা শপিং মলে আসে নিজের কাপড় কিনতে, কিন্তু সেগুলো ছোট হওয়াতে ট্রায়াল দেওয়ার সময়ই ছিঁড়ে যায়, আর এই নিয়ে তো সায়রা ঝগড়া করতে লেগে পড়ে যে এটা তো এক্সেল সাইজ না, কিন্তু সেলসম্যান বলছিল, না ম্যাম, এটাই আমাদের শপের সবচেয়ে বড় সাইজ আর এটাই এক্সেল। কিন্তু সায়রা তো মানতেই রাজি না, সে বলতে থাকে, আমি ডিজাইনার, আমি জানি এটা ঠিক সাইজ না। তো তারপর সেলসম্যান বলে, আচ্ছা আপনার যা ইচ্ছা ভাবুন, তবে এই ড্রেসের বিল দিয়ে যান। তো তারপর সায়রা আর কি করবে, ড্রেসের বিল দিয়ে চলে আসে আর আরো কতগুলো ড্রেস কেনে, কিন্তু কিছুই তার মন মতো হয় না। তার তো খুবই মেজাজ গরম হতে থাকে। তখন সেখানে তার বান্ধবী মীরা বলে, কি রে, আর কত খুঁজবি, একটা ডিনারের জন্য এত সাজগোজ? সায়রা বলে, আরে প্রথমবার যাচ্ছি বীরেনের গ্রুপের সাথে দেখা করতে, একটু ভালো মতো না গেলে হবে? আমাকে তো একটু সুন্দর দেখাতে হবে, তাই না? এটা শুনে মীরা বলে, হ্যাঁ আমি দেখেছি, সে তো এসেছিল একটা জিমের কাপড়ের সাথে। সায়রা বলে, হ্যাঁ সেটাই তো বলছি, সে জিমের কাপড়ে এসেছিল, তাই এত সুন্দর লাগবে কি করে? তুই না সবকিছুই একটু সিরিয়াসলি নিয়ে নিস। মীরা তখন বলে, হ্যাঁ তুই কিছুদিন পর ডিজাইনার হবি, তোর নিজের সব থাকবে এখানে। আর আমি বীরেনকে একবার জিজ্ঞেস করেছিলাম যে তার কি করার ইচ্ছা আছে, সে বলে যাই করবে সায়রা করিয়ে দিবে। ভাব একবার, সবকিছুতেই পরনির্ভরশীল সে, এটা কোনো কথা হলো? সায়রা তখন বলে, বাহ, তুই এতই ঘৃণা করিস তাকে, আর তুইও শেষে বাকিদের মতো আমাকে বলে দিলি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে হবে কি হবে না, আর এই সব কিছুর মধ্যে আমার বা বীরেনের মতামতের কোনো দাম নেই। তারপর মীরা বলে, আচ্ছা আচ্ছা আম সরি, কিন্তু আমি তোর চিন্তা করি বলেই বলছি, তবে হ্যাঁ সবকিছুর আগে তোর খুশি থাকাটাই আমার কাছে বেশি ম্যাটার করে, তাই যদি তুই খুশি থাকিস তাহলে আমার তো কোনো সমস্যাই নেই।
তাই এবার চল, রেডি তো হতে হবে, আর রাগ করে লাভ নেই। তো এরপর সায়রা রেডি হয়ে পার্টিতে আসে। তারপর পার্টির মাঝে তার ভাই কল করে জানায় সায়রার ডিজাইনের আইডিয়া লোকেদের পছন্দ হয়েছে। তো এই খবরটা শুনে তো সায়রা খুবই এক্সাইটেড হয়ে যায়। আর এটাই যখন সে বীরেনকে দিতে আসে, তখন সে আড়াল থেকে শুনতে পায় তার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলছে কিছু মেয়েরা, যা শুনে খুবই কষ্ট পায় সায়রা। এরপর বীরেন আসলে সে তাকে বলে যে তার ডিজাইনার হওয়ার স্বপ্নটা শেষমেশ পূরণ হয়েছে। বীরেনও এটা শুনে অনেক খুশি হয়। অন্যদিকে রাজশ্রীর মায়ের হাতে পড়ে রাজশ্রীর স্পোর্টস প্রেজেন্টার হওয়ার ইন্টারভিউয়ের কাগজ। এটা দেখে তো সে খুব রেগে যায়। সে তো কোনোভাবেই রাজি না মেয়েকে দিল্লি পাঠানোর জন্য, তাও এই সব জবের জন্য। কিন্তু রাজশ্রী তার মাকে অনেক বোঝায়। তো বেশ কিছুক্ষণ বোঝানোর পর শেষমেশ তার মাকে সে রাজি করিয়েই ফেলে। তবে তার মা বলে দেয় যদি সে কাজ না পায় তাহলে তাকে বিয়ে করতে হবে, তাও তারা যার সাথে ঠিক করবে তাকেই তার বিয়ে করতে হবে। রাজশ্রীও তখন সব শর্ত মেনে চলে যায়। তবে তাকে একা থাকতেও মানা করেছে তার মা, তাই সে তার রলি মাসির বাড়িতে থাকবে। তো এরপর রাজশ্রী চলে আসে তার মাসির বাড়ি। রাজশ্রীকে রলি বাড়িতে আসতেই বলে শোনো, যদি তুমি ইন্টারভিউতে যাও তাহলে ইন্টারভিউ আর বাড়ি পর্যন্তই তুমি আসা যাওয়া করবে। এর বাইরে অন্য কোথাও যাওয়ার কথা ভাবলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি, কারণ এখানে আমাদের একটা সম্মান আছে, আর তোমার আঙ্কেলকে সবাই চেনেন। তারপর রাজশ্রী বলে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, আমি সব বুঝতে পেরেছি, আর কোথাও যাব না, শুধু ইন্টারভিউ আর বাড়ি ছাড়া। এদিকে সায়রার বাড়িতে তার ভাই সৌরভ আসে। হঠাৎ করেই তাকে দেখে সায়রা কিছুটা এক্সাইটেড হয়ে যায়। সায়রার ভাই তার জন্য খাবার নিয়ে এসেছে, কারণ সে জানে সায়রা ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তো এরপর সৌরভ তাকে বলে তুই জানিস তোর ডিজাইন আমার খুব ভালো লাগে। এটা শুনে সায়রা বলে হ্যাঁ জানি তো, কারণ আমি তোমার বোন, সেই জন্যই। সৌরভ বলে না না, তোর ডিজাইন ভালো লাগে কারণ তুই সত্যিই খুব ভালো ডিজাইনার, কিন্তু এখন এই যে তুই দিন রাত কাজ করে যাচ্ছিস, দেখিস আবার অসুস্থ হয়ে পড়িস না। মনে হচ্ছে তুই লন্ডন থেকে শুট করে ফেরার পরেই একেবারে শান্ত হবি, তার আগে না। সায়রা তখন বলে হ্যাঁ ভাই, এটা আমার স্বপ্ন, কি করে বলো তো এমনি এমনি শান্ত হয়ে যাই? আমাকে তো অনেক চেষ্টা করতে হবে, এখনো তো অনেক দূর যেতে হবে। তো তারপর সৌরভ বলে আচ্ছা ঠিক আছে, শোন, তোর সব টেনশন এখনই ঠিক হয়ে যাবে। এই খাবারগুলো তুই বীরেনকে সাথে নিয়ে খেয়ে নিস। তারপরই তো সায়রা সৌরভের কথা শুনে চলে আসে বীরেনের বাসায়। তো দেখা যায় বীরেন কেন যেন সায়রাকে দেখে শকড হয়ে যায়, যেন সায়রা আসাতে তার কোনো চুরি ধরা পড়ে যাবে। তো তারপর বীরেনের একটা পার্সেল আসে, যেখানে কিছু প্রাইভেট জিনিস সে অর্ডার করে, আর এগুলো দেখেই সায়রার সন্দেহ হয়। তাই সে খুঁজতে খুঁজতে বারান্দায় গিয়ে দেখে একটা মেয়ে সেখানে লুকিয়ে দাঁড়িয়ে আছে। সায়রার তো এটা দেখে আর বুঝতে বাকি থাকে না যে বীরেন তাকে ধোঁকা দিচ্ছে। সে তো খুবই রেগে যায় আর বলতে থাকে ছি, আমি কারো কথাই শুনিনি, আমাকে মীরা বারবার বলেছিল, এমনকি একটা সময় আমার ভাইও আমাকে সাবধান করেছে, কিন্তু আমি কারো কথাই শুনিনি। আমি তোমার মতো একটা ছেলেকে বিশ্বাস করেছি। আমার তো এখন লজ্জা হচ্ছে এটা ভেবে যে তোমার সাথে আমি আমার বাকি জীবনটা কাটানোর কথা ভেবেছিলাম, আর এসব নিয়ে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া পর্যন্ত করেছিলাম। তো এরকম অনেক কথা শুনিয়ে সায়রা সেখান থেকে চলে যায়। বীরেনকেও সে কিছু বলার সুযোগই দেয় না, সে এতটাই রেগেছিল। তো বাড়ি এসে সায়রা একাই সব খাবার খায় আর অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। তার তো খুবই কষ্ট হচ্ছিল। অন্যদিকে আমরা রাজশ্রীকে দেখি, সে তার ইন্টারভিউ এর জন্য এসেছে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও তাকে ডাকাই হয় না। অন্যদিকে সায়রা লন্ডনে চলে যায়, আর সেখানে তার ডিজাইনগুলোর শুট করার কথা ছিল, কিন্তু যেহেতু সে সম্পর্ক ভেঙেছে বীরেনের সাথে, তাই সে আর তাকে সেই সুযোগ দিবে না, কারণ সায়রার এই শুটের ডিরেক্টর ছিল বীরেনের বন্ধু। এখন সায়রার স্বপ্নটাও আর পূরণ হবে কিনা তারা সেটা নিয়েই ভাবছিল সৌরভের অফিসে। অন্যদিকে রাজশ্রীকে কিছুক্ষণ পর একজন ম্যানেজার বলে, আপনি রাজশ্রী তাই না? রাজশ্রী বলে হ্যাঁ। তখন ম্যানেজার তাকে জানায়, আসলে আমাদের এই জবে যতজন মেয়ে দরকার ছিল তাদের নেওয়া শেষ, আপনি এখন যেতে পারেন। এই কথা শুনে রাজশ্রী তো খুবই অদ্ভুত লাগে। সে বলতে থাকে মানেটা কি?
আমি কত দূর থেকে এখানে এসেছি, ছোট থেকে আমার স্বপ্ন এটা, প্লিজ আমাকে একটা সুযোগ দিন। বেচারির খুবই কষ্ট হতে থাকে, কিন্তু ম্যানেজার বলে আসলে আপনার ছবি দেখে আমাদের বস মানা করে দিয়েছেন। এটা শুনে রাজশ্রী বলে হ্যাঁ আমি জানি, তিনি আমাকে মোটা বলেছেন তাই তো, কিন্তু কারো মোটা হওয়ার জন্য তার ট্যালেন্ট তো কমতে পারে না, তাই প্লিজ আমাকে একটু যেতে দিন, আর না হলে আপনার বসকে ডাকুন, আমি তার সাথে কথা বলেই যাব। ম্যানেজার তখন বলে উনি তো দেশের বাইরে আছেন। এই কথা শুনেই তো রাজশ্রী অনেক রেগে যায়, আর রাগের চোটে সেখানেই চিৎকার করে ওঠে। এদিকে সৌরভ সায়রাকে তার মনোবল দিয়ে বলে চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। সায়রা তখন বলে ভাইয়া কেন এসব বলছো, তুমি নিজেও জানো কিছুই হবে না, তাহলে মিথ্যা না বলে আমাকে সত্যিটাই বলো। আর সম্ভব না আমার স্বপ্নকে সত্যি করা, তাই না? আর ভাইয়া তুমি তো আমাকে অনেক আগে সত্যিটা বলেছিল, কিন্তু আমিই মানিনি। মীরাও বলেছিল ওই ছেলের সম্পর্কে, কিন্তু আমি তার কথাও মানিনি, উল্টো তার সাথে ঝগড়াও করেছি। বয়ফ্রেন্ড চাই আমার হিরোর মতো, কিন্তু আমার নিজের ওজন 100। তো এইসব কথা বলে সায়রা চলে আসে ওয়াশরুমে, আর নিজেকে নিজে বলতে থাকে তুই জানিস তো তোর সাথে কেন এরকম হচ্ছে, আরো খা পিজা বার্গার, আরো খা চকলেট, শুধু খেতেই থাক। তো সায়রা এসব বলে বলে অনেক কান্না করছিল। তখন সে দেখে সেখানে টিস্যু নেই, তাই সে আরো বেশি রেগে যায়। তবে তখনই সেখানে এক বক্স টিস্যু ছুঁড়ে দেয় বাথরুম থেকে একজন, আর দেখা যায় সেখান থেকে বেরিয়ে আসছে রাজশ্রী। তো রাজশ্রীও কান্না করতে করতে তার কাছে আসে আর বলতে থাকে সরি, তুমি আসার আগে আমি এখানে একা একা কান্না করছিলাম। সায়রা তখন জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? রাজশ্রী বলে না আমি ঠিক নেই, আমার এখন বাড়ি ফিরে একটা দোকানিকে বিয়ে করতে হবে, যা আমি কখনোই চাই না। সায়রা তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি পালিয়ে এসেছো? রাজশ্রী বলে না, আমি এসেছিলাম আমার স্বপ্ন পূরণ করতে, কিন্তু সেটা আর সম্ভব না। আচ্ছা তোমার কি কখনো কোনো স্বপ্ন ভেঙেছে? তখন সায়রা আবারও কান্না করতে থাকে আর বলতে থাকে মনে করো ভেঙেই গিয়েছে, আমার বছরের পর বছর কষ্টের মধ্যে পানি পড়ে গিয়েছে ওই 2 পয়সার বয়ফ্রেন্ডের জন্য। রাজশ্রীও তখন কান্না করতে করতে বলে বাহ, আমিও তোমার গলার আওয়াজ পেয়েই বুঝে গিয়েছি তোমারও আমার মতোই অবস্থা। আমি নিজে নিজে ভিডিও শুট করে সেগুলো আপলোড করেছি, এই যে দেখো আমার পেজ। তো সায়রা যখন রাজশ্রীর ভিডিও দেখে তখনই হুট করে তার মাথায় কিছু বুদ্ধি চলে আসে, আর সে রাজশ্রীকে বলে আচ্ছা তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে বলো তো সামনে তুমি কি করতে চাও? রাজশ্রী তখন বলে আমি সত্যি বিয়ে করতে চাই না, আর ওই স্পোর্টস কোম্পানির বসকে দেখাতে চাই আমি যোগ্য এই কাজের জন্য। আমাকে তারা আমার বডির জন্য রাখেনি, কিন্তু আমি আমার কাজের যোগ্যতায় সবার আগে এটা তাকে দেখাতে চাই, কিন্তু সেও আছে এখন লন্ডনে। সায়রা তখন বলে আচ্ছা তুমিও যদি সামনের সপ্তাহে লন্ডনে থাকো তাহলে কেমন হবে? রাজশ্রী এটা শুনে বলে কিন্তু কিভাবে? সায়রা বলে দেখো আমি জানি না আমার স্বপ্ন পূরণ হবে কিনা, কিন্তু তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমাকে অন্তত কোনো দোকানিকে বিয়ে করতে হবে না। তো এরপরই তো রাজশ্রী রাজি হয়ে যায়, আর সে তার বাবাকে কল করে বলে বাবা আমি লন্ডনে যাচ্ছি কাজের জন্য। এই কথা শুনেই তো তার বাবা খুব খুশি হয়ে যায়, আর সবাইকে বলে রাজশ্রী লন্ডনে যাচ্ছে। তো এরপরই রাজশ্রী তার ব্যাগপত্র নিয়ে তার মাসির বাড়ি থেকে চলে আসে সায়রার বাড়ি, আর তার সাথেই থেকে খাওয়া দাওয়া সব করতে লাগে। সায়রার সাথেই বিভিন্ন কাজেও হেল্প করতে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্কও হয়ে যায়। এরপর তারা ব্যাগ প্যাক করে লন্ডনের জন্য। তো এরপর তারা লন্ডনে চলেও আসে, আর তাদের সাথে আসে তাদের ক্যামেরাম্যান শ্রীকান্ত। তারা 3 জন এসে অপেক্ষা করছিল তাদেরকে যে রিসিভ করতে আসবে তার জন্য। তো একটু পরই তারা দেখে জুরাওয়ার নামের একটা ছেলে এসেছে তাদেরকে নিতে, কিন্তু সে সাইনবোর্ডে সায়রার নাম লিখেছে ভুল, তাই তাকে সায়রা এসেই অনেক বকাবকি করে। তো তারপর তারা 4 জন হোটেলে চলে আসে। সেখানে রাজশ্রী সায়রাকে বলে আমি তোমার কথায় এখানে এসে তো পড়েছি, কিন্তু জানি না আমি তোমার কাজে আসতে পারবো কিনা। সায়রা তখন বলে তুমি সত্যিই চাও তো আমার কাজে আসতে? রাজশ্রী বলে হ্যাঁ চাই তো, একদম মন থেকে চাই। সায়রা তখন বলে তাহলেই হবে, দেখো সব হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না তো, আমি আছি তো তোমার সাথে। রাজশ্রী তখন বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো এই ফ্যাশন বুঝিই না, কি করব?
সায়রা বলে, তুমি জানো রাজশ্রী, আমি যখন এই ফ্যাশন ডিজাইনারের কাজে আসি তখন আমাকে সবাই জোকারের মতো ভাবতো। তারা বলতো এই মোটি নিজে তো কোনো ড্রেসে ফিট আসবে না, আর উল্টো সে নাকি ফ্যাশন ডিজাইনার হবে। কিন্তু দেখো, আমি আমার কাজের প্রতি আগ্রহ ছেড়ে দিইনি, নিজের কাজ চালিয়ে গিয়েছি, নিজের উপর আত্মবিশ্বাস রেখেছি। তাই দেখো আজ আমি এখানে আছি। তোমাকে আমি এনেছি এই কারণেই, কারণ তুমি প্যাশনকে বুঝতে পারো। তো এরপর সায়রা আর রাজশ্রী বাইরে আসে তাদের শুট নিয়ে কথা বলতে। তখনই সেখানে জোরাওয়ার বলে, আমি হচ্ছি আপনাদের লাইন প্রডিউসার। সায়রা তো এটা শুনেই রেগে যায়, কারণ সায়রা শুরু থেকেই এই বাচালের সাথে ঝগড়া করছে, তাকে তার একদমই সহ্য হচ্ছে না। তাই এখন যখন সে শুনেছে এই ছেলেই তার প্রজেক্টের লাইন প্রডিউসার, তখন তো তার খুবই বিরক্ত লাগছিল। কিন্তু কিছুই করার নেই, কারণ লন্ডনে সেই একমাত্র ভরসা সায়রার। তাই সে তার কথা মতো চলে যায় শুটিংয়ের সব স্পট দেখতে, আর কিভাবে কি হবে তার বর্ণনাগুলো জানতে। সারা দিন এদিকে ওদিকে ঘোরার পর সন্ধ্যায় তারা সবাই মিলে ড্রিঙ্ক করছিল। তখনই জোরাওয়ারকে রাজশ্রী সায়রার ব্রেকআপের ব্যাপারে সব বলে দেয়। এই সব কিছু শুনে জোরাওয়ার বলে, ও আচ্ছা, তাহলে এক বোকা বয়ফ্রেন্ডের কারণে সে এরকম হয়ে গিয়েছে। রাজশ্রী বলে, এই দেখো, আমি তো তোমাকে কথায় কথায় বলে দিয়েছি, তুমি আবার এগুলো সায়রাকে বলতে যেও না। বেচারি এখনো মুভ অন করতে পারেনি, আজও তার বয়ফ্রেন্ডের কথা তাকে এফেক্ট করে। এদিকে সায়রা শ্রীকান্তকে বলে, তুমি একটু রাজশ্রীকে ফ্যাশন সম্পর্কে ধারণা দিয়ে দিও তো, সে ট্যালেন্টেড, শুধু আর একটু বোঝানো হলেই পারফেক্ট হবে। তাই তার আমাদের থেকে অল্প হলেও হেল্প লাগবে, কিন্তু আমি নিশ্চিত সে পারবে, তার মধ্যে আমি কনফিডেন্স দেখেছি। তো এইদিকে আবার জোরাওয়ার রাজশ্রীর থেকে তার স্বপ্ন সম্পর্কেও জানে, আর তাকে বলে একটু স্পোর্টস সম্পর্কে বলতে। রাজশ্রীও তখন তাকে তার ট্যালেন্ট দেখায়। জোরাওয়ার তখন রাজশ্রীর স্পোর্টস সম্পর্কে এত ট্যালেন্ট দেখে বলে, আরে তুমি তো অনেক কিছুই জানো, আমি তোমার এই স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিলাম। দেখে নিও, তোমরা দুজন তো এখানে এসেছো স্বপ্ন নিয়ে, আর ফিরবে স্বপ্ন পূরণ করে। এই কথা শুনে রাজশ্রীও খুশি হয়ে যায়। তো তারপর পরের দিন শুরু হয় সায়রার শুট। যেহেতু সায়রার বাজেট কম, তাই কোনো আলাদা করে মডেল হায়ার করা সম্ভব না। এ কারণে জোরাওয়ার তার বুদ্ধি দিয়ে সেখানের বিভিন্ন জায়গার বিভিন্ন মেয়েদেরকে বলে বলে সায়রার ড্রেস দিয়ে শুট করিয়ে নেয়। এরপর তারা একসাথে বসে দেখে শুট কেমন হয়েছে। পরে এইসব দেখে তো সবাই রাজশ্রীর অনেক প্রশংসা করে, কারণ সে শুরুতেই এত ভালো একটা কাজ করেছে। তো একটু পরই সেখানে জোরাওয়ার আসে রাজশ্রীর এই ট্যালেন্টকে সেলিব্রেট করতে, আর তার জন্য একটা গুড নিউজও নিয়ে আসে। রাজশ্রী বলে, কি নিউজ? জোরাওয়ার বলতে থাকে, আমি তোমার জন্য একটা সুযোগ নিয়ে এসেছি। কাপিল দেব রাজি হয়েছেন তোমার সাথে একটা ইন্টারভিউ করতে, আর যদি তুমি তার সাথে ইন্টারভিউটা সুন্দর করে করতে পারো, তাহলে মনে করো তোমার স্বপ্ন পূরণে আর কোনো বাধাই থাকবে না। রাজশ্রী তখন ভাবে হয়তো সে মজা করছে, কারণ এই জোরাওয়ার সব সময় মজা করে। তাই সে বলে, দেখো ভাই, তুমি যদি মজা করে থাকো তাহলে এখানেই থেমে যাও, আমি কিচ্ছু বলবো না। জোরাওয়ার তখন বলে, আর যদি সত্যি বলে থাকি তখন? এটা শুনে রাজশ্রী তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর সাথে সাথে তাকে জড়িয়ে ধরে বসে। আর জোরাওয়ারের উপর সায়রার যে বিরক্তি ছিল সেটাও চলে যায়, কারণ সেও বুঝতে পারে, আর যাই হোক, জোরাওয়ার মনের দিক থেকে 100% ভালো একজন মানুষ। তাই তারা চারজনই এক হয়ে যায় কালকের ইন্টারভিউটা সাকসেসফুল করার জন্য। তো পরের দিন দেখা যায় কাপিল দেব আসে, তবে জোরাওয়ার তাকে রাজি করিয়েছে একটা ছোট্ট মিথ্যা বলে। তবে যাই বলুক, সে এসেছে তো, আর রাজশ্রীও সুযোগ পেয়েছে, এটাই সবার কাছে অনেক বড় ব্যাপার ছিল। তারা সবাই এতে খুশি ছিল। যাই হোক, এরপর রাজশ্রী তার ইন্টারভিউ নেওয়া শুরু করে, আর আজ রাজশ্রী একটা অসম্ভব ভালো পারফরমেন্স করে। তার পারফরমেন্স দেখে বাকি তিনজন তো অবাক হয়ে যায়, আর তারা শুধু হা করে তাকিয়েই দেখছিল। তো এরপর তারা চারজন মিলে একটা ক্লাবে আসে, অনেক ড্রিঙ্ক করে আর এনজয় করে, কারণ তারা আজকে সবাই খুব খুশি ছিল। এরপর দেখা যায় প্রত্যেকে মাতাল হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই তারা দেখে সেখানে দাঁড়িয়ে আছে আতুল, যাকে রাজশ্রী খুঁজছে, অর্থাৎ সেই কোম্পানির বস যেখানে রাজশ্রীর ইন্টারভিউ পর্যন্ত নেওয়া হয়নি, শুধুমাত্র তার লুকসের জন্য। তো তারপর তারা রাজশ্রী আর কাপিলের করা ইন্টারভিউ এর একটা ফাইল কপি করে, আর সেটা পেন ড্রাইভে করে আতুলকে দেয় রাজশ্রী এবং জোরাওয়ার। আতুল তো এটা নিচ্ছিলই না, কিন্তু জোরাওয়ারের কথার চাপার সামনে কেউই
মানা করতে পারে না। তাই আতুলও ওই পেন ড্রাইভটা নিয়ে চলে যায়। এরপর তারা যখন খুব খুশি হয়ে যায় যে এবার তো বসও জানতে পারবে রাজশ্রীর ট্যালেন্ট সম্পর্কে, তখনই শ্রীকান্ত জুরাওয়ারকে বলে, ভাই তুমি কি এই ফাইল কপি করেছো? জুরাওয়ার বলে, হ্যাঁ, কিন্তু কি হয়েছে? তো তারপর দেখা যায় যে কপি দেওয়া হয়েছে সেটা ছিল তাদের ক্লাবের নাচানাচির ফাইল। তো এত এত এক্সাইটমেন্ট 1 মিনিটেই কান্নায় বদলে যায় রাজশ্রীর। বেচারি অনেক বেশি ভেঙে পড়ে। তো পরের দিন সকালে সায়রা শ্রীকান্তকে বলে, রাজশ্রী কি করছে, খেয়েছে কিছু? শ্রীকান্ত বলে, না খায়নি, একা একা বাইরে বসে আছে, তার মন অনেক খারাপ। সায়রা তখন বলে, সারা রাত কান্না করেছে, তার মা কল করে হয়তো কিছু বলেছে, বেচারি। তখন শ্রীকান্ত বলে, আমার মনে হচ্ছে আমারই দোষ, আমি যদি রাতে ডাবল চেক করে নিতাম তাহলে এরকম কিছুই হতো না। সায়রা তখন বলে, শ্রী তুমি জানো যে তোমার এখানে কোনো দোষ নেই, তোমার তো ভুল না এটা, কাল জলদি জলদিতে আমাদের সবার দ্বারাই ভুলটা হয়েছে। আচ্ছা থাক, আমি এখন তার সাথে কথা বলে আসছি। এরপর সায়রা নিচে এসে রাজশ্রীকে বলে, তুমি কি এখানে একা একাই ডায়েট করছো, আমাকে সাথে না নিয়েই? আসলে সে তাকে একটু হাসানোর চেষ্টা করছিল, কিন্তু তাও দেখা যায় কোনো কথা বলে না রাজশ্রী। সায়রা তখন বলে, নিজের ভেতরে ভেতরে কষ্ট রেখে দিও না, যা কষ্ট আছে তা বাইরে বের করে ফেলো। ওইদিকে শ্রীকান্তরা তো ভাবতে থাকে তাদেরই সব দোষ। তো রাজশ্রী বলে, তারা ভাবছে আমি হয়তো ডিপ্রেশনে আছি, তাই না? সায়রা তখন চমকে বলে, তার মানে তুমি ডিপ্রেশনে নেই? রাজশ্রী বলে, আমি মায়ের সাথে কথা বলছিলাম, তখন মা বলল নতুন একটা ছেলেকে পছন্দ করেছে সে, আর ওই ছেলে নাকি খুব সুন্দর। আর আমি মাকে বারবার বলছিলাম যে মা, আমি কপিল দেবের ইন্টারভিউ নিয়েছি, তিনি আমার অনেক প্রশংসাও করেছেন, কিন্তু আমার মা সেই কথায় কোনো পাত্তাই দিল না। তাই আমার মাই যখন আমার স্বপ্নটা বুঝলো না, গুরুত্ব দিল না, সেখানে আমি আর কাকে কি দোষ দিব বলতো? তাই যদি ওরা আতুলকে আসল ভিডিওটা দিয়েও দিত তাতেও আসলে কিছুই হতো না। আমি মোটা, আর আমার মতো মোটার কিছুই হওয়ার নেই জীবনে। এইসব বলে সে খুব ভেঙে পড়ে। তখন সায়রা বলে, সত্যি কিছু মানুষ মিলে একটা নিয়ম করলো, আর আমরা সেই মোটা এবং ফিটের চক্করে আজীবন ঘুরতে থাকলাম। আমরা ছোটবেলাতে স্কুলে শান্তিতে থাকতে পারিনি, আর বড় হয়ে এই সমাজে। সে বলতে থাকে, কিন্তু কাউকে কখনো এটা বলতে পারিনি যে আমি মোটা হলেও তোর থেকে অনেক ভালো, তোর থেকে অনেক ট্যালেন্ট আছে আমার। আমি মোটা আর মোটাই থাকবো, কারণ আমি আমার বাবার খাই, তোর বাবার না। এতটুকু তো বলতেই হয় রাজশ্রী, কিন্তু আমরা কেন পারি না? কাউকে কিছুই বলতে পারি না। রাজশ্রী তখন বলে, আমরা পারবো না, কখনোই এই কথাগুলো কাউকে বলতে পারবো না। তো তারপর সায়রা রাজশ্রীকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে আর ইচ্ছা মতো তাকে খাবার অর্ডার করতে বলে। তো এরপর তারা নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করে দুজন খেতে বসে একটা স্কুলের সামনে। রাজশ্রী বলে, আমরা এই বিল্ডিং কেন দেখছি, এটাকে ব্লাস্ট করব নাকি? সায়রা বলে, না, এটা আমাদের স্কুল ছিল, আমি তখন খুব ছোট, ভাইয়া ক্লাস 7-এ পড়েন। একদিন হঠাৎ করেই মা আসলেন, একেবারে ভেঙে পড়েছিলেন সে। তারপর জানতে পারলাম বাবা মারা গিয়েছেন। মা অনেক চেষ্টা করেছিলেন আমাদেরকে এখানেই বড় করার, কিন্তু তারপর তিনি আশা ভরসা ছেড়ে বলেন এদেরকে বাড়ি নিয়ে যাই, ইন্ডিয়া, দিল্লিতে। কিন্তু মা হয়তো তখন ভুলে গিয়েছিলেন আমাদের বাড়ি তো আর ইন্ডিয়া ছিল না, সেটা ছিল ওনার বাড়ি, কারণ আমাদের জন্ম তো হয়েছিল এখানেই। তখন আমাদের হাতে কোনো চয়েস ছিল না, মাকে না বলার মতো সেই শক্তিও ছিল না। 10-11 বছর বয়সে আমার পুরো দুনিয়াই বদলে গেল। এসব শুনে রাজশ্রী বলে, কত অদ্ভুত ব্যাপার তাই না? মানুষ যতক্ষণ না অন্যজনের দুঃখের সাথে পরিচিত হচ্ছে ততক্ষণ নিজের দুঃখকেই সবচেয়ে বেশি মনে হয়। তোমার জায়গায় আমি থাকলে তো মরেই যেতাম। সায়রা তখন বলে, আমি বন্ধু বানানোর অনেক চেষ্টা করি, কিন্তু সেখানে আর বন্ধু বানাতে না পেরে খাবারের সাথেই বন্ধুত্ব করে নেই। আর এই বন্ধুত্ব আমাকে ছোট থেকে বড় পর্যন্ত সাথে করে নিয়ে আসলো। তখন রাজশ্রী বলে, হ্যাঁ, তারপর আমিও অনেক চেষ্টা করেছি খাবার খাওয়া কমিয়ে একটু জিম আর ডায়েট করতে, কিন্তু কিছুতেই আর খাওয়ার প্রতি বন্ধুত্বটা ভাঙেনি। তো তারপর রাজশ্রী তার সামনে কিছু অভিভাবকদের দেখিয়ে বলে, দেখো এরা তো সবাই মোটা, তারা তো কোনো দিক থেকে কম নেই, অনেকে আছে জব করছে, আসল রোল মডেল তো এরাই হওয়া উচিত, কিন্তু এদেরকে কেউ মডেল হিসেবে নিবেই না, এরা কখনো মডেল হতেই পারবে না। এক আজব সমাজ,
সবার আগে দেখবে কার মধ্যে কত চর্বি আছে। সায়রা তখন কিছুক্ষণ এদেরকে দেখে বলে, না হতে পারে, এদের মধ্যেও কেউ মডেল হতে পারে, চলো আমার সাথে বাসায় চলো। তো এরপরই দেখা যায় সায়রা রুমে এসে তাদের তিনজন অর্থাৎ শ্রীকান্ত, রাজশ্রী আর জোরাওয়ারকে বসিয়ে নিজে কিছু একটা বোর্ডে লিখতে শুরু করে। তারা তিনজনই খুব উৎসুক হয়ে আছে কি করবে সায়রা তা দেখার জন্য। তারপর সায়রা বলে, আমরা একটা অনেক বড় পয়েন্ট এতদিন মিস করে গিয়েছিলাম। আমাদের উচিত সব বডি সাইজেরই কাপড় রাখা, যেমন মোটা থেকে চিকন, যার বডিতে যেই কাপড় লাগবে সে যেন সেই কাপড়টাই এখানে পায়। আর আমাদের ডিজাইনের ড্রেস পরতে তোমাকে সেই ড্রেসে ফিট হতে হবে না, বরং ড্রেসই তোমার মধ্যে কিভাবে ফিট হবে সেই দিকে খেয়াল রাখবো আমরা। তো এসবই সে বলছিল। এরপর সে আরো বলে, আমি চাই আমাদের ড্রেস স্কুল মম থেকে শুরু করে ইয়াং গার্লসদের মধ্যে ছড়িয়ে থাকুক। এসব শুনে জোরাওয়ার বলে, আরে কি আইডিয়া, এসব কোথা থেকে পাও? আগেও কোনো ফিল্ম করেছো নাকি? খুব ভালো আইডিয়া কিন্তু। রাজশ্রী বলে, আসলেই খুবই ভালো আইডিয়া। তখন শ্রীকান্ত বলতে থাকে, তো আমরা এটা কিভাবে করব? সায়রা বলে, সেটা তোমরা আমার উপর ছেড়ে দাও। তো এরপর তারা শুট করতে চলে আসে কিছু বয়সে বড় মোটা মহিলাকে নিয়ে। শুট করার আগে রাজশ্রী বলে, তুমি নিশ্চিত? ভালো করে ভেবে দেখেছো? সায়রা বলে, হ্যাঁ আমি নিশ্চিত, আর এখন আমি এটাই করতে চাই। বেশি হলে কি হবে, ভাইয়া রেগে যাবে আর ইনভেস্টার্স ফান্ড দিবে না, কিন্তু তাও এখন এটাই করতে চাই, তাই এটাই করব আমি। শুরু করে দাও কাজ। তো তারপরেই তাদের শুট শুরু হয়। তবে শুটের মাঝে সায়রা পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়, তাই সায়রাকে হসপিটালে নিয়ে আসে তারা তিনজন মিলে। পরে দেখা যায় সায়রার সাথে আবার জোরাওয়ার ফ্লার্ট করছিল। সায়রাও তো এতে আরো বেশি বিরক্ত হয়ে যায়। তখনই কল আসে বীরেনের। সায়রা তখন পায়ে ব্যথা থাকায় উঠে মোবাইলটা আনতে পারছিল না, তাই জোরাওয়ারই মোবাইল চেক করে আর দেখে বীরেন কল করেছে। তাই সে এক প্রকার জোর করেই কল রিসিভ করে আর বলে, হেই হ্যালো, আমি জোরাওয়ার। বীরেন বলে, কোথা থেকে বলছো? জোরাওয়ার বলে, লন্ডন থেকে বলছি। এরপর সে বলে, শোন, তুই এর মধ্যেই 2টা প্রশ্ন করেছিস, এবার আমি করব তোকে। তুই আমাকে বলতো তুই কোন লেভেলের স্টুপিড? তুই এত কিছু করার পরও আশা করছিস তুই তাকে বারবার কল করলেই সে আবার তোর কাছে ফিরে আসবে? তো এরপর জোরাওয়ার তাকে ইচ্ছা মতো কথা শোনায় আর বীরেন তখন কলই কেটে দেয়। সায়রা তখন বলে, আমার মোবাইল দাও। আর তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ? জোরাওয়ার তখন বলে, আমি নিজেকে খুব স্পেশাল ভাবি না, কিন্তু তুমি আমাকে যা ভাবো তা তো অবশ্যই ভাবি না। আমি বীরেন না সায়রা, সব ছেলেরা বীরেনের মতো হয় না। আর যদি তুমি এটা ভাবা বন্ধ না করো তাহলে তো তোমার আর বীরেনের মধ্যে কোনো তফাতই থাকবে না। তো তারপর এখানে সায়রা আর জোরাওয়ারের মধ্যে যেই সব কনফিউশন ছিল তার সব চলে যায়, আর সে ফাইনালি বীরেনের বাইরেও কাউকে বিশ্বাস করার মতো মানসিকতা তৈরি করে। তো সায়রাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসে জোরাওয়ার, আর তারা 4 জনের পর বসে বসে কথা বলছিল যে সামনে তারা কি করবে, কিভাবে তাদের প্রজেক্ট এগিয়ে নিয়ে যাবে আর বেশি বেশি মানুষের কাছে পরিচিত হবে। তো এরপরই রাজশ্রীকে কল করে তার মা। তখন সায়রা বলে, এত সকাল সকাল? কারণ তাদের ওখানে তো এখন 5টার মতো বাজবে, তাই না? রাজশ্রী বলে, হ্যাঁ হতে পারে, মায়ের দরকার, তাই আমি একটু কথা বলে আসছি। এরপর বাইরে এসে কল রিসিভ করে সে, আর তার মা বলে, ইয়োগেশের মায়ের সাথে বিয়েটা কনফার্ম করে দেই। এই কথা শুনে রাজশ্রী বলে, না মা প্লিজ, তুমি তাদেরকে মানা করে দাও। এটা শুনে তার মা বলে, দেখো তোমার এসব অনেক হয়েছে, আর আমি কেন মানা করব? হ্যাঁ, কত ভালো ছেলে, কত ভালো পরিবার, আর তুমি যে ওখানে কি করছো তা তো আমরা কেউই জানি না, উল্টো আমাদেরকে এখানে যা ইচ্ছা তাই বলে বুঝিয়ে যাচ্ছ। এই কথা শুনে রাজশ্রী খুব রেগে যায় আর বলতে থাকে, মা আমি এখানে কাজই করছি, কোনো খারাপ কিছু না। আর যদি তুমি দুনিয়া দেখতে তাহলে বুঝতে পারতে এই পৃথিবীর মানুষ বিয়ে ছাড়াও অনেক ভালো ভালো কাজ করছে। বিয়েটাই জীবনের একমাত্র সমাধান না, কিন্তু তোমাদের পৃথিবী তো ওই বিয়ে পর্যন্তই আটকে আছে। এর সামনে তোমরা কোনো কিছু চিন্তাই করতে পারো না। তখন তার মা বলে, কোনো ম্যাচেই তো এখন পর্যন্ত তোমার মুখও দেখিনি, টিভিতে তোমাকে দেখাই যায়নি, তাহলে কিসের কাজ করছো? হ্যাঁ, আমাদেরকে বোকা বানানো খুব সহজ মনে হচ্ছে তোমার, তাই না? তাই আমার কথা তুমি এবার চুপচাপ মানবে, আর আমি ইয়োগেশের পরিবারকে বিয়ের ব্যাপারে হ্যাঁ বলবো, এটাই আমার শেষ কথা। রাজশ্রী তখন বলে, মা প্লিজ, আমি এইভাবে হ্যাঁ বলতে পারবো না, আমাকে আর কিছুটা সময় দাও না। না তাকে ঠিকমতো দেখেছি না কথা বলেছি,
এভাবে কিভাবে হ্যাঁ বলবো আমি? তখন তার মা বলে, শোনো, তুমি আমার কথা শুনবে। যখন আমি যাওয়ার অনুমতি দিয়েছিলাম তখন তোমাকে বলেই দিয়েছি যে তুমি যদি কিছু করতে না পারো তাহলে আমার কথা মানবে, আর যদি করতে পারো তাহলে আমি মানব। তাই এখন তুমি আমার কথাই মানবে, বুঝলে? রাজশ্রী তখন বলে, ও আচ্ছা, তাহলে তুমি এই দিনের জন্যই অপেক্ষা করছিলে যে কবে তোমার মেয়ে ভুল করবে আর তুমি সঠিক হয়ে নিজের ইচ্ছায় সব করতে পারবে? তাহলে যাও করো, আমাকে কেন জিজ্ঞেস করছো? তো এই কথা বলেই রাজশ্রী রেগে মোবাইলই ভেঙে ফেলে আর বসে বসে সেখানে খুব কান্না করে, কারণ তার মা তাকে বোঝার চেষ্টাই করছে না। এরপর রাজশ্রীকে বাইরে দেখা যায়, তার পাশেই তখন দাঁড়িয়ে ছিল শ্রীকান্ত। রাজশ্রী বলে, কখন থেকে এখানে আছো? শ্রীকান্ত জানায়, এই তো 15 মিনিট। তখন রাজশ্রী বলে, রাত অনেক হয়েছে, কাল অনেক কাজও আছে, তাই আমাদের এখন ঘুমানো উচিত। শ্রীকান্ত বলে, ডিরেক্টর স্যার, তোমার আর তোমার মায়ের মধ্যে যে কথা হয়েছে তা আমি শুনেছি। তখন রাজশ্রী বলে, যে যা জীবন পায় শ্রীকান্ত, তাকে সেই জীবনেই বাঁচতে হয়। আমার কপালে এই জীবনই ছিল, তাই আমি এই জীবন নিয়েই বেঁচে আছি। শ্রীকান্ত বলে, এনিমেলও তো জীবন পায় ডিরেক্টর স্যার, আর মানুষ তার নিজের জীবন তৈরি করে। রাজশ্রী তখন বলে, কিন্তু এটা কোথায় লেখা আছে যে সব স্বপ্নই পূরণ হবে? শ্রীকান্ত বলে, আচ্ছা, ওই যে কপিল স্যারের সাথে ইন্টারভিউটা ছিল সেটা কি ইন্টারনেটে আপলোড করেছো? রাজশ্রী বলে, না করিনি, কারণ আমি আবারও একটা আশা নিয়ে বসতেই চাইছি না, কারণ আবারও আমার মনকে আমি ভেঙে দিতে পারবো না, সেই শক্তিটা নেই আমার। আমি খুব ক্লান্ত শ্রীকান্ত, আমার বিয়ে ঠিক হয়েছে, এখন বিয়েটাই করব ফিরে গিয়ে। তখন শ্রীকান্ত রাজশ্রীকে হাত ধরে আটকায় আর বলে, আমার কিছু শেয়ার করার ছিল তোমার সাথে। আসলে আমার বাবা খুব ফিল্মের প্রতি পাগল ছিলেন। যখন তিনি জানতে পারলেন আমি ক্যামেরা ওয়ার্ক শিখব, তখন সে খুব খুশি হয়ে গিয়েছিল। সারা পাড়ায় সে বলে বেরিয়েছিল আমি একদিন অনেক বড় বড় কাজ করব। আমি 3 মাস প্রচুর কাজ করি আর ভালো করে শুটও করি। যখন আমি ফিরে বাবাকে দেখাতে চাই তখন কল আসে যে বাবা আর নেই, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। বাবার মৃত্যুটা তখন আমার কাছে একটা বড় ধাক্কা ছিল। আমার বাবা তার পুরো জীবন আমার শুট দেখার জন্য অপেক্ষা করেছিল, আর যখন শুট হলো তখন সে দেখার আগেই চলে গেল। আমি তো আজও বড় কিছু হয়ে যাইনি, কিন্তু আমি হাল ছেড়ে দেইনি, আমি ক্লান্ত হয়ে যাইনি। তাহলে তুমি কেন ক্লান্ত হবে ডিরেক্টর স্যার? রাজশ্রী বলে, সবাই তো আর শ্রীকান্ত হতে পারে না, তবে আমি আশা করছি তুমি একদিন তোমার বাবার স্বপ্নের সমান হবে আর আমরা তোমার ফিল্ম দেখব। তো পরের দিন তারা তাদের ফাইনাল ফিল্মটা শুট করে, আর শুট করার পরই তারা সেটা 4 জন মিলে বসে দেখতে থাকে। তো সেই শুট দেখার পর তারাই তাদের কাজ দেখে অনেক বেশি খুশি হয় আর একে অপরকে জড়িয়ে ধরে। সায়রা তখন বলে, আমি জানি না এই ফিল্ম দেখে কার কি রিয়াকশন আসবে, কিন্তু এতদিনে আমি সেটা করেছি যা আমি করতে চাই। তখন জোরাওয়ার বলে, যাই হোক, তোমরা তো ইন্ডিয়াতে ফিরে যাবে, তাই আমি চাই রাতে তোমরা আমার মায়ের হাতে নেহারি খেয়ে যাও, সবার খুব পছন্দ হবে। সায়রা তখন বলে, কি বলছো, তোমার মা এখানে আছেন বলনি তো আগে? জোরাওয়ার বলে, আসলে আমি আমার সব ক্লায়েন্টকে নিজের ভাবি না আর বাড়ি পর্যন্ত নেই না, তবে তোমাদের সাথে কাজ করে কাজকে কাজ মনে হয়নি, তোমাদের খুব নিজের মনে হয়েছে, তাই তো শুধুমাত্র তোমাদের জন্যই আমার বাড়ির দরজা আর আমার মনের দরজা দুটোই খোলা থাকলো। আর হ্যাঁ, একটা কথা, রাতে আমার বাড়ি আসলে কিছু ট্রেডিশনাল ড্রেস পরে আসবে, বুঝলে? তো তারপর রাতে তারা সবাই সুন্দর করে ড্রেস পরে সেজেগুজে চলে আসে জোরাওয়ারের বাড়ি, কিন্তু এসেই দেখে তার মাই তো স্টাইল করে টপ প্যান্ট পরে আছে। জোরাওয়ারের মা তখন তাদেরকে এই ড্রেসে দেখে বলে, আচ্ছা, তাহলে এই সব পরে আসতে জোরাওয়ারই বলেছে, তাই না? সত্যি ও আর ভালো হবে না, শুধু শুধুই বিরক্ত করে বেড়ায় মানুষকে। যাই হোক, তোমরা এসো, বসো। তো তারপর জোরাওয়ারের মা রাজশ্রী আর শ্রীকান্তকে দেখে বলে, আচ্ছা, তাহলে জোরাওয়ার ঠিকই বলেছে, তোমাদের দুজনকে একসাথে খুব সুন্দর মানিয়েছে। এটা তারাও একটু লজ্জা পেয়ে যায়। যাই হোক, এরপর এখানে একটা সুন্দর গান গায় জোরাওয়ার আর শ্রীকান্ত, আর এই গানের মাধ্যমেই জোরাওয়ার এবং শ্রীকান্ত বুঝিয়ে দেয় যে তারা দুইজন রাজশ্রী এবং সায়রাকে ভালোবাসে। সায়রা আর রাজশ্রীও এই বিষয়টা এইবার খেয়াল করে আর খুব ভালো করে বুঝতেও পারে। তো একটু পরই রাজশ্রীকে কল করে আতুল আর বলে, আমি আপনার ভিডিও দেখে বুঝতে পারছি না আপনাকে স্পোর্টস প্রেজেন্টারের জন্য অফার করব নাকি ডান্সের জন্য। রাজশ্রী তো তখন একেবারেই শকড হয়ে যায় যে আতুল তাকে নিজে কল করেছে। রাজশ্রী তখন বলে, স্যার, আপনি আমাকে কল
কল করেছেন, কিন্তু কেন? আতুল তখন বলে, আমাদের এই কোম্পানি অনেক সময় ধরে নিউজ করছে, কিন্তু আমার মনে হচ্ছে এবার নতুন কিছু আসা উচিত। তাই আমি যখন আপনার কপিল দেবের সাথে ইন্টারভিউটা দেখি, আমি তখনই সিদ্ধান্ত নেই আপনাকে আমি আমার পরবর্তী ম্যাচটা কভার করতে দিব। রাজশ্রী তো এই কথা শুনে নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিল না। সে তো আনন্দে আত্মহারা হয়েছিল, কিন্তু তাও নিজেকে সামলে নিয়ে এসে জিজ্ঞেস করে, স্যার আপনি সেই ভিডিও কোথায় পেলেন? তখন আতুল বলে, এই ভিডিও সে অনলাইনে দেখেছে। তো এরপরই রাজশ্রী সবাইকে বলে তাকে জব অফার করেছে আতুল তার ইন্টারভিউ দেখে। কিন্তু কে সেটা আপলোড করলো? রাজশ্রী নিজে তো করেনি। জুরাওয়ার তখন মোবাইল অন করে দেখে এই ভিডিও তো অনলাইনে এখন ট্রেন্ডিং এ আছে, যা আপলোড হয়েছে শ্রীলিক নামের আইডি থেকে। তো তখনই শ্রীকান্ত বলে, যখন কেউ খুব ক্লান্ত হয়ে যায় তখন তাকে এইভাবে একটু ধাক্কা তো দিতেই হয়। ছোট্ট চেষ্টা। সবাই তখন বুঝতে পারে এই কাজ শ্রীকান্তেরই। তাই রাজশ্রীর আরো ভালো লাগে শ্রীকান্তকে, যে সে তার এত কেয়ার করে। যাই হোক, এরপর তারা চলে আসে ইন্ডিয়া। আর এখানে এসেই প্রথমে রাজশ্রী তার মায়ের সাথে কথা বলে। সে বলে, মা, তোমার এতদিন যে ভয় ছিল আমাকে নিয়ে, কারণ আমি মোটা, সেই ভয়কে এবার জয় করার সময় এসেছে। এবার আর কিছু লুকিয়ে রাখার নেই, বরং সবাইকে দেখিয়ে দেওয়ার সময় এটা। এসব শুনে তার মা বলে, মানে? রাজশ্রী বলতে থাকে, মা, আমি ইন্ডিয়ার সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচ হোস্ট করতে যাচ্ছি। 25 লাখ টাকার একটা প্রথম কন্ট্রাক্ট সাইন করতে যাচ্ছি। আর জানো এই সব কার জন্য সম্ভব হয়েছে? একমাত্র তোমার জন্য। তো তারপর এখানে তার মাও খুব ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অন্যদিকে সৌরভ সায়রাকে বলে, সায়রা, এই আইডিয়া কাজ করবে কিনা জানি না, কিন্তু যদি করে যায় তাহলে তো আগুন লাগিয়ে দিবি তুই। সায়রা তখন বলে, কাজ করুক আর না করুক, আজ করুক বা কাল করুক, তবে সায়রা খান্না ডিজাইনের এটাই হবে একমাত্র লক্ষ্য আর একমাত্র কাজ। এখানে সব সাইজের সব কাপড় থাকবে, আর এই ভিডিওর বাইরে যাবই না। সৌরভ তখন বলে, কি রে, তোর এত কনফিডেন্স কি করে আসলো? সায়রা বলে, আগে থেকেই ছিল, শুধু আমি ধরতে পারিনি। তবে এইবার আসল কনফিডেন্স তো দেখাবো 15 দিন পর ফান্ডাসদের ফ্যাশন শো হবে সেখানে। এরপর 15 দিন পর দেখা যায় সায়রার মডেলরা র্যাম্পে পারফরমেন্স করতে আসে, আর সেখানে শো টপার হচ্ছে রাজশ্রী। একে একে সব সাইজের ড্রেস শো করা হয়, আর সবাই তো এসব অবাক হয়ে তাকিয়ে দেখেই যায়। একটু পর রাজশ্রী আসে খুব কনফিডেন্সের সাথে। তার মা বাবারা তো থ মেরে দেখতে থাকে। এরপর সায়রা নিজের স্পিচ দিতে আসে আর বলে, আমি ছোট থেকেই ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখেছি, কিন্তু সবাই বলতো এটা হতে গেলে আগে নিজেকে বদলাতে হবে। তবে আমি সবসময় চেষ্টা করেছি, অনেকবার ভেঙেছি, তবে আবারও নিজেকে সামলে নিয়েছি। মোটা হওয়াতে কত রকম কত কথাই না শুনেছি। আমার ফ্রেন্ড রাজশ্রীও হয়তো এই সবই শুনেছে। তবে আজ সে ইন্ডিয়ার সবচেয়ে বড় ক্রিকেট স্পোর্টস কভার করবে। আর আজ আমি জানি না আপনাদের কেমন কি লাগলো। আমার ডিজাইন, আমার আইডিয়া যদি আপনারা চান তবেই আমার এই কোম্পানি লঞ্চ হবে। তবে আমি একটাই কথা বলতে চাই, আমি সব মহিলা আর মেয়েদের জন্য আমার স্টোরকে কমফোর্টেবল করব, যাতে করে সে আসার আগে না ভাবে তার সাইজের ড্রেস হবে না, তাকে লজ্জা পেতে হবে, কাউকে আর লজ্জা পেতে হবে না। তো এই স্পিচের পর সবাই তো খুব ইমপ্রেস হয় আর হাততালিতে ভরে ওঠে চারিদিক। তো সেখানে উপস্থিত শ্রীকান্ত আর জুরাওয়ার এরাও অনেক খুশি হয়। তারা এবার প্রায় ধরতে গেলে রিলেশনশিপেই আছে রাজশ্রী আর সায়রার সাথে। শেষ পর্যন্ত তারা দুইজনই তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। আর এরই সাথে এই গল্পটিরও এখানেই হ্যাপি এন্ডিং হয়। মানুষের লুকস আসলে ম্যাটারই করে না, যদি না তার মধ্যে থাকে কনফিডেন্স এবং কোনো কিছু করে দেখানোর প্রবল চেষ্টা। একদিন না একদিন সব বাধা পেরিয়ে সে ঠিকই সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছায়। যাই হোক, তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।